এরপরে যেটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে প্রসেস অফ সাকসেশন। প্রসেস অফ সাকসেশন মানে সাকসেশনের পদ্ধতি। এটা বলে রাখা দরকার যে একটা সাকসেশনের নির্দিষ্ট রকমের একটা পদ্ধতি আছে। প্রত্যেক সাকসেশনেই সেই পথ মোটামুটি অবলম্বন করে চলে, যেখানে সাকসেশনের ফার্স্ট যে স্টেজ সাকসেশন পদ্ধতির উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম পদ্ধতির প্রথম যে স্টেজ তাকে বলা হয় নুডেশন। নুডেশনের পরের স্টেজকে বলা হয় মাইগ্রেশন। এখন কি এই নুডেশন জিনিস? নুডেশন মানে হচ্ছে একটা নিউ ল্যান্ড, একটা ফাঁকা জমি। নুডেশন মানে হচ্ছে একটা ফাঁকা জমি। সেটা প্রাকৃতিকও হতে পারে, অপ্রাকৃতিকও হতে পারে। নিয়মে পরিবর্তিত হয়ে ফাঁকা জমিতে পরিণত হওয়াকে বলা হয় নুডেশন। তাহলে যে কোনো ল্যান্ড বা জমি যে কোনো কারণে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক নিয়মে সম্পূর্ণ ফাঁকা স্থানে পরিবর্তিত হওয়াকে বলা হয় নুডেশন। এরপরে হচ্ছে মাইগ্রেশন। মাইগ্রেশন মানে হচ্ছে সেই ফাঁকা জমির পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেখানে পক্ষীর দ্বারা, হাওয়ার দ্বারা, জলের দ্বারা বিভিন্নভাবে বিভিন্ন উদ্ভিদের বীজ বা সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অঙ্গ সেই ফাঁকা স্থানে পরিযান ঘটে। সেখানে যে কোনো কারণের দ্বারা ওই ফাঁকা স্থানে এসে পড়াকে বলে হচ্ছে মাইগ্রেশন বা পরিযান। তাহলে নুডেশন মানে হচ্ছে অনাবৃত্তকরণ। যে কোনো জমি পূর্ববর্তী প্রিভিয়াস পর্যায়ে সেখানে যাই কিছু থাকুক না কেন সেটা বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক নিয়মে ফাঁকা জমিতে পরিণত হওয়াকে বলা হয় নুডেশন। সেই ফাঁকা জমিতে প্রথম যে বীজের সঞ্চার ঘটে তাকে বলা হয় মাইগ্রেশন। এরপরে হচ্ছে মাইগ্রেশনের পরের স্টেজ হচ্ছে এক্সিসিস বা প্রতিস্থাপন। এক্সিসিসের পরে হচ্ছে অ্যাগ্রিগেশন। তাহলে এক্সিসিস কি জিনিস? এক্সিসিস মানে হচ্ছে প্রতিস্থাপন। যে সমস্ত বীজ বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের খণ্ড সেগুলো বিভিন্ন উপায়ে, সেটা বায়ুপ্রবাহ, জলের দ্বারা বাহিত হতে পারে বা পক্ষী পতঙ্গ ইত্যাদির দ্বারা বাহিত হয়ে সেই ফাঁকা স্থানে আসাকে বলা হয় মাইগ্রেশন। কিন্তু যে সমস্ত বীজ বা উদ্ভিদ অঙ্গ আসে সমস্ত কিন্তু গাছে রূপান্তরিত হয় না। তার মধ্যে কিছু কিছু বীজ, কিছু কিছু উদ্ভিদ অঙ্গ যারা ফেভারেবল কন্ডিশন পায় তারাই কেবলমাত্র সেই ফাঁকা জমিতে প্রতিস্থাপিত হতে পারে, মানে নিজেকে প্রতিষ্ঠাতা স্থাপন করতে পারে, নিজেকে স্থাপন করতে পারে। তাকে বলা হয় এক্সিসিস। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, এই প্লান্ট সাকসেশন বা বাস্তুতান্ত্রিক উদ্ভিদ পর্যায়ক্রম দেখা গেছে মোটামুটিভাবে কেবলমাত্র দুটো প্রক্রিয়াতেই সাকসেশন শুরু করতে পারে। প্রারম্ভিক পর্যায়ে কেবলমাত্র দুটো উপায়েই উদ্ভিদ সাকসেশন শুরু হয়। একটা হচ্ছে হয় সেটা ফাঁকা জলাভূমিতে উদ্ভিদ সাকসেশন শুরু হয়, যেখানে জলাশয় ছিল বা জল আছে সেখান থেকে সাকসেশন শুরু হলে তাকে বলা হয় হাইড্রোসিরি। যদি সেই সাকসেশনটা জলাশয় থেকে না শুরু হয়ে কোনো শুষ্ক প্রস্তরময় মৃত্তিকা থেকে শুরু হয় তাকে বলা হয় জেরোসিরি। তাহলে হাইড্রোসিরি মানে হচ্ছে কোনো জলাশয় থেকে সাকসেশন শুরু হওয়া, তারও নির্দিষ্ট প্রক্রিয়া ধাপ আছে, মুখস্থ করতে হবে। আর জেরোসিরি মানে হচ্ছে যদি কোনো শুষ্ক মৃত্তিকা বা প্রস্তরময় শিলা থেকে যদি সাকসেশন শুরু হয়, ইকোলজিক্যাল সাকসেশন শুরু হয়, তাকে বলা হয় জেরোসিরি। মানে পরিষ্কার বাংলা ভাষায় হচ্ছে যদি ফাঁকা জমিটা পূর্ববর্তী পর্যায়ে জলাশয় থাকে, সেই জলাশয় থেকে এবারে সেখানে বিভিন্ন উদ্ভিদ গোষ্ঠী দ্বারা পরিবর্তিত হয়ে আলটিমেটলি ফরেস্টে পরিণত হয়, তাকে বলা হবে
হাইড্রোসিরি। আর যদি সাকসেশনের আগে সেখানে প্রস্তরময় শিলাযুক্ত বা শুষ্ক মৃত্তিকা থাকে, সেখানে যদি এবার সাকসেশন হয়ে হয়ে আলটিমেটলি ফরেস্টে রূপান্তরিত হয়, তাকে বলা হবে জেরোসিরি। তো এই ইকোলজিক্যাল সাকসেশনের তাহলে আমরা কি বললাম, প্রথম পর্যায়ে হচ্ছে নুডেশন, ফাঁকা জমিতে পরিণত হওয়ার পদ্ধতি। তারপরে সেখানে বীজের আগমন ঘটাকে বলে মাইগ্রেশন। তারপরে হচ্ছে যে সমস্ত বীজের আগমন ঘটে তার মধ্যে যে সমস্ত বীজ প্রতিষ্ঠাতা, কিছু কিছু বীজ আছে সেখানকার ফেভারেবল কন্ডিশনে অ্যাডাপ্ট হয়ে এবং নিজেদেরকে সাকসেসফুলি সেখানে প্রতিষ্ঠিত করতে পারে, তাকে বলা হয় এক্সেসিস। তো এরকমভাবে কন্টিনিউয়াসলি ভাবে সেখানে কিন্তু বীজের আগমন ঘটতে থাকে এবং তার মধ্যে কিছু কিছু বীজ প্রতিষ্ঠাতা স্থাপন করতে পারে। তো এইভাবে কন্টিনিউয়াসলি সেই জায়গা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বীজের আগমন ঘটাকে বলা হয় অ্যাগ্রিগেশন। বিভিন্ন দিক থেকে বিভিন্ন টাইপের ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ যে আসেক্সুয়াল পার্ট উদ্ভিদের, তাছাড়াও বিভিন্ন সিড উদ্ভিদের বীজ বিভিন্নভাবে সেই জায়গাতে এসে পুঞ্জীভূত হয়, জমা হয়, একে বলা হয় অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশনের পরে হচ্ছে রিঅ্যাকশন। অ্যাগ্রিগেশনকে বাংলাতে বলা হয় পুঞ্জীভূতকরণ। এরপরে হচ্ছে রিঅ্যাকশন। রিঅ্যাকশনের পরের স্টেজকে বলা হয় স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশনের পরে হচ্ছে ক্লাইম্যাক্স স্টেজ। তাহলে এই রিঅ্যাকশনটা কি জিনিস? অ্যাগ্রিগেশন ঘটার পরে সেখানে বিভিন্ন টাইপের একাধিক প্রজাতির বীজ এসে জমা হওয়ার পরে নিজেদের মধ্যে কম্পিটিশন হয়, বিভিন্নভাবে তারা রিঅ্যাকশন শুরু করে। সেই পরিবেশের আবহাওয়া বা সেখানকার কন্ডিশনের সাথে বীজগুলো প্রথমত নিজেদেরকে অ্যাডাপ্ট করার চেষ্টা করে, তাছাড়া পূর্ববর্তী পর্যায়ে উদ্ভিদ বা বীজগুলোর সাথে কম্পিটিশন করে আলটিমেটলি যে বীজগুলো সাকসেসফুলি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে তারাই কিন্তু সেই কমিউনিটিতে টিকে থাকবে। তো এইভাবে অ্যাগ্রিগেশন ঘটার পরে বিভিন্ন উপায়ে বিভিন্ন দিক থেকে একাধিক প্রজাতির সিড আসার ফলে নিজের মধ্যে রিঅ্যাকশন শুরু করবে। রিঅ্যাকশন শুরু হওয়ার পরে যারা প্রতিষ্ঠিত হতে পারবে তারাই কিন্তু স্টেবিলাইজ একটা কমিউনিটি দেবে। ওই সাকসেশনের একটা স্টেবিলাইজ মানে স্থিতিশীল একটা উদ্ভিদ গোষ্ঠী উপহার দেবে এবং সেই উদ্ভিদ গোষ্ঠীটাই কিন্তু একটা কমিউনিটিতে রূপান্তরিত হবে, যেটাকে বলা হবে একটা সিরি মানে একটা পর্যায়। এরকমভাবে ধাপে ধাপে আলটিমেটলি গিয়ে লাস্ট উদ্ভিদ পর্যায়ে রূপান্তরিত হবে, যাকে বলা হবে ক্লাইম্যাক্স দশা, ইকোলজিক্যাল সাকসেশনের অন্তিম পর্যায়। তাহলে যদি পড়ে ইকোলজিক্যাল সাকসেশনের বা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কাকে বলে, ইহার পর্যায়গুলি লেখো, তখন কিন্তু বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের সংজ্ঞা দিতে হবে, ডেফিনেশন লেখার পরে প্রসেস অফ সাকসেশন বলে এই প্রত্যেকটা পয়েন্ট এক এক করে লিখে জাস্ট 2 বা 3 লাইনে ডিসকাস করতে হবে। মানে এটা সম্পর্কে জাস্ট 1-2 লাইন করে বলে 7টা পয়েন্টে উদ্ভিদ পর্যায়ক্রমের প্রসেসটা ডিসক্রাইব করতে হবে। নুডেশন মানে কি জিনিস সেটা বলতে হবে 2 লাইনে। যে কোনো স্থান ফাঁকা জমিতে রূপান্তরিত হওয়ার ঘটনাকে নুডেশন বলা হয়। সেটা প্রাকৃতিক নিয়মে হতে পারে, অপ্রাকৃতিক নিয়মে হতে পারে। প্রাকৃতিক নিয়ম কি? সেখানে কোনো ফরেস্টে দাবানল লেগে গেল, বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে, এইসব বিভিন্ন কারণে ফাঁকা জমিতে পরিবর্তিত হতে পারে। অপ্রাকৃতিক নিয়ম কি? মানুষের কার্যকলাপের ফলে, দূষণের ফলে, গাছ কেটে দেওয়ার ফলে ফাঁকা জমিতে পরিণত হতে পারে। মাইগ্রেশন কি বললাম? যে সেখানে বীজের আগমন ঘটা। এক্সেসিস মানে বললাম যে সেই বীজগুলোর মধ্যে কি কিছু বীজই আছে যারা সেই পরিবেশে মানিয়ে নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। অ্যাগ্রিগেশন মানে সেখানে তারপরেও প্রাথমিক বীজ আসার পরেও একাধিক বীজ সেখানে বিভিন্নভাবে আসতে থাকে কন্টিনিউয়াসলি, তাকে বলা হয় অ্যাগ্রিগেশন, পুঞ্জীভূতকরণ। তারপরে শুরু হয় রিঅ্যাকশন। রিঅ্যাকশনের পরে গিয়ে আলটিমেটলি একটা স্টেবিলাইজ কমিউনিটি দেয়, সেটাকে স্টেবিলাইজেশন বলা হয়, স্থিতিশীলকরণ। তারপরে গিয়ে ফরেস্ট রূপান্তরিত হয়, তাকে বলা হয় ক্লাইম্যাক্স। এইভাবে ইকোলজিক্যাল সাকসেশনের পদ্ধতি বা পর্যায় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
পয়েন্ট ওয়াইজ নিজেরা সাঁতার বই থেকে পড়ে তৈরি করে নেবে। এরপরে নেক্সট যে টপিক সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে নেক্সট শর্ট কোশ্চেন হিসেবে আসে, সেটা হচ্ছে ইকোলজিক্যাল সার্ভিস, যাকে বাংলাতে বলা হয় বাস্তুতান্ত্রিক কর্মসাধন। এটা একটা স্বতন্ত্র টপিক। এই চ্যাপ্টারের মধ্যে মেনলি 1 বা 2 নম্বরের শর্ট কোশ্চেন রূপে আসে ইকোলজিক্যাল সার্ভিস বা বাস্তুতান্ত্রিক কর্মসাধন কাকে বলে। এটা জানতে হবে যে ইকোলজিতে মানে বাস্তুবিদ্যায় বা ইকোসিস্টেমে বাস্তুতন্ত্রে কিছু সার্ভিস প্রোভাইডেড হয় ইকোসিস্টেম দ্বারা, যেগুলো কিন্তু টোটাল এই পৃথিবীকে সচল রাখতে সাহায্য করে, মানে ইকোসিস্টেমটাকে ব্যালেন্স রাখে। যেরকম হচ্ছে সালোক সংশ্লেষ, একটা প্রসিডিওর, যে প্রসিডিওরের মাধ্যমে বাতাসে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সমতা রক্ষা হয়, যেখানে কার্বন ডাইঅক্সাইডটাকে অক্সিজেনে কনভার্ট করে, যেটা না করলে পরিবেশে কিন্তু অক্সিজেনের ঘাটতি হতো। সেরকম শ্বসন উল্টো প্রক্রিয়ায় অক্সিজেনটাকে কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট করে। তো সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস একটা কিন্তু ইকোলজিক্যাল সার্ভিস। তারপর হচ্ছে পরাগ সংযোগ বা পলিনেশন, যেটা হওয়ার ফলেই কিন্তু গাছে ফুল বা ফল আসে, এটাও একটা ইকোলজিক্যাল সার্ভিস। তো এরকমভাবে বাস্তুতন্ত্রকে টিকিয়ে রেখেছে কতগুলো প্রক্রিয়া, যেগুলো খুবই ইম্পর্টেন্ট বাস্তুতন্ত্রের ব্যালেন্স মেনটেন হওয়ার জন্য। যার একটা প্রক্রিয়া যদি স্টপ হয়ে যায় তাহলে কিন্তু বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে। তো এই প্রক্রিয়াগুলোকে বলা হয় ইকোলজিক্যাল সার্ভিস, বাস্তুতান্ত্রিক কর্মসাধন। কি করতে হবে, এখানে ডেফিনেশন লিখতে হবে আর এক্সাম্পল দিতে হবে। যেরকম বললাম ফটোসিনথেসিস, পলিনেশন, রেসপিরেশন, এগুলো সব হচ্ছে এক একটা ইকোলজিক্যাল সার্ভিস। এরপরে আছে হচ্ছে কিছু নিউট্রিয়েন্ট সাইকেল। নিউট্রিয়েন্ট কি জিনিস আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, যে অনেক কিছু উপাদান আছে, মাইক্রো এলিমেন্ট হয়, ম্যাক্রো এলিমেন্ট হয়, মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট। যেগুলো উদ্ভিদে কম লাগে সেগুলো হচ্ছে মাইক্রো এলিমেন্ট, যেগুলো বেশি লাগে সেগুলো ম্যাক্রো এলিমেন্ট। ঠিক আছে, আমি সেখানে চোনস পিকের কথা বলেছিলাম, CHONS PK, এগুলো সবই হচ্ছে কিন্তু ম্যাক্রো এলিমেন্ট উদ্ভিদে। এই মৌলগুলোর পরিমাণ 10 মিলিগ্রামের বেশি লাগে পার গ্রামে। তো এই সমস্ত মৌলগুলো যদি কন্টিনিউয়াসলি পরিবেশ থেকে অ্যাবজর্ব হয়ে উদ্ভিদ দেহে এবং প্রাণী দেহে যেতে থাকে, তাহলে এক সময় তো এর ডিফিসিয়েন্সি চলে আসবে, মাটিতে তো এর ঘাটতি চলে আসবে। কিন্তু এই মৌলগুলো পরিবেশে পুনরায় ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও কিন্তু বাস্তুতন্ত্রে আছে। তাই জন্যই একে বলা হয় পরিপোষক চক্র, যেখানে পরিবেশ থেকে উদ্ভিদ বা প্রাণীর দেহে প্রবেশ করে, আবার উদ্ভিদ বা প্রাণীর দেহ থেকে পরিবেশে ফিরে আসে। এইভাবে কন্টিনিউয়াসলি চক্র আকারে পরিপোষক চক্র ঘটছে, নিউট্রিয়েন্ট সাইকেল। তো সিলেবাসে কিন্তু অনলি 2টো নিউট্রিয়েন্ট সাইকেলই আছে, একটা হচ্ছে ফসফরাস সাইকেল আর একটা হচ্ছে কার্বন সাইকেল। বাট তো এই দুটো ছক আকারে আমি পরে পড়িয়ে দেবো। বাট নাইট্রোজেন সাইকেল সম্পর্কে সিলেবাসে না থাকলেও কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো আসে, এবং সেইগুলো কিন্তু অলরেডি ক্লাস 11-এ খুব ভালো করে পড়া হয়ে গিয়েছে। তো সেইগুলোই এখানে আর একবার তোমরা ডেফিনেশন দেখে রাখবে। কিসের ডেফিনেশন? একটা হচ্ছে অ্যামোনিফিকেশন, দুই নম্বর হচ্ছে নাইট্রিফিকেশন, তিন নম্বর হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তো এগুলো অলরেডি তোমরা জানো, তাও একবার আমি বলে দিচ্ছি। অ্যামোনিফিকেশন মানে যে কোনো সেটা যদি প্রাণী বা উদ্ভিদের বর্জ্য পদার্থ হয় বা প্রাণী বা উদ্ভিদের মৃতদেহ হয়, তাহলে প্রথমেই বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন ঘটিত মৌলগুলো
কনভার্টেড হয়ে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। তো প্রথমেই অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার একটা এক্সাম্পল হচ্ছে ব্যাসিলাস মাইকোয়েডিস। ব্যাসিলাস তাহলে কি বলা হলো যে অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে অ্যামোনিয়াতে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় অ্যামোনিফিকেশন। ব্যাসিলাস মাইকোয়েডিস হচ্ছে একটা অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এবারে এই অ্যামোনিয়া থেকে যদি প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেট ঘটিত যৌগতে রূপান্তরিত হয় তাকে বলা হয় নাইট্রিফিকেশন। কে করে এই ঘটনা? অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে রূপান্তর করে হচ্ছে নাইট্রাসো মোনাস বলে একটা ব্যাকটেরিয়া, যেটা অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে রূপান্তরিত করে। আর নাইট্রোব্যাক্টার বলে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যারা নাইট্রাইট থেকে নাইট্রেটে রূপান্তরিত করে। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় নাইট্রিফিকেশন। এরপরে নাইট্রাইট বা নাইট্রেট ঘটিত যৌগ থেকে ফ্রিলি নাইট্রোজেন রূপে বাতাসে রিলিজ করার প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন। নাইট্রাইট বা নাইট্রেট ঘটিত যৌগ থেকে মুক্ত নাইট্রোজেন রূপে বাতাসে রিলিজ করার প্রক্রিয়াকে বলা হয় ডিনাইট্রিফিকেশন, যেখানে কিন্তু ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সাহায্য করে। ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা? একটা হচ্ছে সিউডোমোনাস এসপি, বা আছে থিওব্যাসিলাস। তাহলে এই তিনটে জিনিস আমাদেরকে এখান থেকে জানতে হবে। একটা হচ্ছে অ্যামোনিফিকেশন, একটা হচ্ছে নাইট্রিফিকেশন, আর একটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন কাকে বলে এবং সম্পন্নকারী ব্যাকটেরিয়াগুলোর বিজ্ঞানসম্মত নাম। তাহলে মোটামুটি ওভারঅল ইকোসিস্টেম চ্যাপ্টারতে আমি যতগুলো পড়ালাম প্রথম থেকে শেষ অবধি, পুরো ভিডিওগুলো তোমরা সব দেখো। কেবলমাত্র দুটো জিনিস এখানে বাদ থাকলো, সেটা আমি পরে ছকাকারে বলে দেবো। সেইভাবে তোমরা চার্ট তৈরি করে প্র্যাকটিস করবে। ছোট জিনিস খুব, সেটা হচ্ছে কার্বন সাইকেল আর ফসফরাস চক্র। তাছাড়া মোটামুটি ফার্স্ট যে দুটো চ্যাপ্টার যা বলার সব বলে দিয়েছি। দুই একটা শর্ট কোশ্চেন, সেগুলো পরে কোশ্চেন অ্যান্সার করাবার সময় হয়ে যাবে। বাট মোটামুটি এই দুটো ওভারঅল চ্যাপ্টার তোমরা কিন্তু ফুললি প্রিপেয়ার থেকো। আমি এর কোশ্চেন আপলোডেড করে যে কোনো দিন কিন্তু একটা এক্সাম নেব।